আছে, কাশীপুর উদ্যান বাটি আছে, অদূরে দক্ষিণেশ্বর মন্দির আছে, নদী পেরোলে গঙ্গা পেরোলেই আপনার বেলুড় মঠ আছে। আর সেই প্রতিষ্ঠানকে যখন একজন মহিলা আক্রমণ করেন, তার পেছনে থাকে গূঢ় একটা রাজনৈতিক স্বার্থ। স্বার্থটা কি? সেটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে সময় আক্রমণ করলেন, আমি একটু এইসব চর্চা করি বলে বলছি, যে সময় আক্রমণ করলেন তার ঠিক 5 দিন আগে, তার ঠিক 3 দিন পরে পঞ্চম দফার নির্বাচন। কার নির্বাচন? ব্যারাকপুরের নির্বাচন, বনগাঁর নির্বাচন, শ্রীরামপুরের নির্বাচন, আরামবাগের নির্বাচন, হুগলির নির্বাচন, হাওড়ার নির্বাচন এবং উলুবেড়িয়ার নির্বাচন। আমি সঙ্গে সঙ্গে যখন আক্রমণ করলেন, আমার মস্তিষ্কে কিন্তু একটা চিন্তা কাজ করছিল। ওর মস্তিষ্কে যেমন শয়তানি কাজ করে, আমার মস্তিষ্কে ওই শয়তানি খোঁজার একটা চিন্তা কাজ করছিল। আমি সঙ্গে সঙ্গে খুঁজে বার করলাম যে এগুলোতে মাইনরিটি ভোটার কত আছে। হিসেব করে দেখলাম, সর্বনিম্ন যেখানে আছে ব্যারাকপুরে 14.9%, সব থেকে বেশি যেখানে আছে সেটা হচ্ছে উলুবেড়িয়া, সেটা হচ্ছে 29.9%। অর্থাৎ এই 15 থেকে 30% মাইনরিটি ভোটারকে সবাইকে কাছে টানার চেষ্টা। আরে আমি তোমাদের মেসিয়া, আমি তোমাদের ত্রাতা। যাদের ত্রাতার কথা বললেন, তাদের 77টা ক্যাটেগরির ওবিসি সার্টিফিকেটকে জলে চলে যেতে হলো শুধুমাত্র আপনার সরকারের শয়তানিতে। অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছি ওই মাইনরিটি ভোটারকে কাছে টানতে। কালকে আমার বাড়ির অদূরে, আমার বাড়ির পাশেই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বক্তৃতা শুনছিলাম। বলছেন ওদের মধ্যে কিছু গদ্দার আছে, ওরা ভোট দিতে যায় না, ওরা বিরোধীদের মেটেরিয়াল সাপ্লাই করে। আচ্ছা বলুন তো, হিন্দু মুসলমান নিয়ে বিজেপির দিকে আপনারা দাগান না, হিন্দুত্ববাদী দল। আপনি নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে একটি বিশেষ ধর্মের গোষ্ঠীর মানুষকে আপনি আক্রমণ করছেন, কথা বলছেন, তাদের উস্কাচ্ছেন। বাংলার মানুষ তো চাইছে না, মাইনরিটি ভোটাররা চাইছে না। মাইনরিটি ভোটাররাও সুস্থভাবে বাংলায় বেঁচে থাকতে চাইছে। যদি মাইনরিটিদের আপনি ভোটার মনে করেন, তার জন্য আপনি এইটা করছেন। মাইনরিটিদের যদি মানুষ মনে করতেন, তাহলে এ রাজ্যে সরকারি কর্মচারী সংখ্যার মধ্যে 72 থেকে 77-এর মধ্যে মাইনরিটি সংখ্যা ছিল 7.4%। আজকে পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5% মাইনরিটি সরকারি কর্মচারী রয়েছে। তার কারণ আপনি সরকারি কর্মচারী হিসেবেও তাদের স্বীকৃতি দেন না। এসে ক্ষমতায় বলেছিলেন মাদ্রাসা তৈরি করবো 10,000, আজকে মাদ্রাসা 234। মাইনরিটিদেরও বঞ্চিত করছেন। মাইনরিটিরা বুঝছেন, মাইনরিটি সরে যাচ্ছেন বলে বুঝতে পারছেন দুয়ারে বিপদ, দুয়ারে পরাজয়। আজকেও আমি আপনাদের কাছে আসার আগে একটি সর্বভারতীয় সমীক্ষক চ্যানেল, যারা সমানে সার্ভে করে যাচ্ছে কিন্তু টেলিকাস্ট করতে পারছেন না, তার একজন অ্যানালিস্টের বক্তব্য শুনছিলাম। তিনি পরিষ্কার বললেন যে দেখুন, যে যাই বলুন, আমাদের কাছে রিপোর্ট হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি 26 থেকে 27টা সিট পাবে। তিনি বলছিলেন, আমি কালকে সকালে সেটা আপনাদের শোনাবো ডিটেলটা। 26 থেকে 27টা সিট বিজেপি পাবে এবং তৃণমূল কংগ্রেস 15 থেকে 16টা পাবে। মিস্টার অজয় গুপ্তা বলে একজন লিস্ট, তিনি বলছিলেন নিউজ এক্স চ্যানেলে, যদি পারেন আপনারা দেখে নেবেন। আসলে এই ভয়টা, এই শঙ্কাটা কাজ করছে এবং এই শঙ্কার জায়গা থেকেই আজকে দুয়ারে বিপদ বুঝেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ, কখনো ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ, কখনো ইস্কনকে আক্রমণ। আমি বলছি এই বড়নগর অঞ্চলের মানুষ, প্রত্যেকটা মানুষ যারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ভালোবাসেন, ভারত সেবাশ্রম সংঘকে ভালোবাসেন, ইস্কনের প্রতি আপনাদের আস্থা আছে, আপনারা দয়া করে এই ভদ্রমহিলাকে তাড়ান। নিড অফ দ্য ওয়ার্ড, তৃণমূল তাড়াও, তৃণমূল তাড়াও, তৃণমূল তাড়াও। আরে তন্ময় ভট্টাচার্যকে ভোট দেবেন বলে ঠিক করেছেন, সুজন চক্রবর্তীকে ভোট দেবেন, আমি তাঁদের কাছে বলছি। আচ্ছা বলুন তো, যে উপনির্বাচন সামনে আসছে, এই বিধানসভা উপনির্বাচন 2021 বিধানসভার নির্বাচন, সেইখানে বামপন্থী প্রার্থী কত পেয়েছিল? আমি আপনাদের তথ্যটা দিই। সেখানে বামপন্থী প্রার্থী ছিল না, কংগ্রেসের প্রার্থী অমলেন্দু মুখোপাধ্যায়, তিনি দাঁড়িয়েছিলেন, সিপিএম সাপোর্ট করেছিল। অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস দুটো ভোট মিলিয়ে তাদের ভোট বাক্সে প্রাপ্তির সংখ্যা ছিল 11.6% বা এরকম কিছু একটা, 11.6% পেয়েছিলেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে বলছি, আপনারা বড়নগরের মানুষ, যদি বামপন্থী ভোটাররা মাইক্রোফোনের আওয়াজ আমার কানে যায়, আপনি দয়া করে নিজেদের প্রশ্ন করে একটু উত্তরটা দিন তো, যে আজকে 11.6 কত হবে? 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে? ফেরাও হাল, ফেরাও লাল স্লোগান দিচ্ছেন, দেওয়াল দিচ্ছেন, কিন্তু ভোট তো বাড়বে না। ভোট তো 22, খুব বেশি তর্কের খাতিরে ধরলেন ডবল পেলেন, 11টা 22 হবে, তাতেও তন্ময় ভট্টাচার্য জিতবেন। যেটা হবে সেটা হচ্ছে ওই ফ্লপ সিনেমার ফ্লপ হিরোইনের একটু সুবিধে হবে।
আমি হাত জোর করে বামপন্থীদের বন্ধুদের বলছি, যদি মনের থেকে বিশ্বাস করেন যে তৃণমূলকে তাড়ানোই কল অফ দ্য আওয়ার বা কল অফ দ্য টাইম, তাহলে দয়া করে দরকারে বাঁ চোখটা বন্ধ করে ডান চোখে ওই পদ্মফুল চিহ্নের পাশে ভোটটা দিয়ে বিজেপির প্রার্থীকে জয়ী করুন। তারপর নরেন্দ্র মোদী বিজেপি পদ্মফুলের বিরুদ্ধে আপনারা আন্দোলনটা করুন। কিন্তু এখন তো শূন্য থেকে মহাশূন্যে যেতে ভালো লাগবে। আজকে আপনাকে পার্টি অফিস খুলতে দেয় না, আপনার সরকারি চাকরিতে আপনার ছেলে মেয়েকে বসতে দেয় না, সারা রাজ্যটাকে একটা চৌর্যবৃত্তি সাম্রাজ্যে পরিণত করেছেন। আপনারা বামপন্থী হয়ে চেতনা সম্পন্ন মানুষ হয়ে কেন তাহলে সিপিএমকে ভোটটা দেবেন? ভোটটা দিয়ে নষ্ট করবেন না। আপনি বুথে বসুন, বুথের বাইরে বসুন, সিপিএমের কাছ থেকে স্লিপটা নিন, পদ্মফুলে ভোটটা দিন, কারণ পদ্মফুল আপনাকে রাজনীতি করার অধিকারটা দেবে। সজল ফিরে এলে, এই এলাকার বিধানসভার বিধায়ক হলে আপনাকে বুকে টেনে নিয়ে রাজনীতি করবে। আমি সজলকে যতটুকু চিনি, আমি শুধু আজকে শিলভদ্র দত্ত অত্যন্ত গুণী মানুষ, দুবারের বিধায়ক, আমি তার সম্বন্ধে নতুন করে পরিচিতির দরকার নেই, কিন্তু সজল ঘোষ সম্বন্ধে একটা ছোট্ট কাহিনী এই এলাকার মানুষকে আরেকবার কান পেতে শুনতে বলবো। আমি বহুকাল আগে, তখন আনন্দবাজারে চাকরি করি, আজ থেকে বছর 20 আগে সম্ভবত, এনআরএস হসপিটালে রাত জাগছি প্রিয়জনের জন্য, এমার্জেন্সির সামনে হঠাৎ দেখলাম রাত 12:30টার সময় 4-5 জন যুবক পাঁজা কোলা করে একজন বয়স্ক মানুষকে রক্তাক্ত, অ্যাক্সিডেন্ট হয়েছে, তুলে নিয়ে এসে এমার্জেন্সিতে ভর্তি করছেন। তারপর 2 ঘন্টা দেখেছি এই ছেলেগুলো কখনো রক্ত কখনো ইঞ্জেকশন, ডাক্তারকে বলছে এটাকে বাঁচাতেই হবে, এবং বয়স্ক মানুষটা তখন প্রায় মৃত। সেই অবস্থায় ওটিতে নিয়ে যাওয়া হলো, রক্ত জোগাড় হলো, ইঞ্জেকশন জোগাড় হলো, ওষুধ জোগাড় হলো, এই 4টে ছেলের সংখ্যা 15 হলো। রাত্রি 4:30টার সময় একটা সময় দেখলাম যে বয়স্কা গ্রামের গরিবের থেকেও গরিব মহিলা 2-3 জন বয়স্ক মানুষকে নিয়ে কোনোভাবে কাঁদতে কাঁদতে ঢুকছেন। ওই বয়স্ক মানুষটি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরিবারের লোক থাকেন আন্দুলে, সেখান থেকে পুলিশ খবর দিয়েছে, তারা এসছেন, হাউ হাউ করে কাঁদছেন। তখন এই ছেলেগুলো বলেছেন, মা কাঁদবেন না, আমরা আছি, ডাক্তারবাবু অপারেশন করেছেন, এই অপারেশন সাকসেসফুল হয়েছে, ডাক্তারবাবু বেডে দিয়েছেন, বলছেন 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর ভোর হলো, সকাল হলো, এই ভদ্রমহিলাদের নিয়ে এই যুবকরা 15 জন যুবক চলে গেল, একটা হোটেলে থাকার ব্যবস্থা করলো, খাওয়ার ব্যবস্থা করলো। তারপরে 5টা দিন চোখের সামনে দেখেছি এই যুবকরা এসছে গেছে, এই 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 যে মানুষটি অসুস্থ হসপিটালাইজ ছিলেন, বাঁচবেন কিনা এমন একটা অবস্থা ছিলেন, তাকে তারপর শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আন্দুলের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলো। একদিন ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনাদের জন্য এই যে ছেলেগুলো করছে এরা কারা? বলেছিল এরা কলেজের ছেলে, এখানে কি সিটি কলেজ আছে সেখানে। প্রথম চিনেছিলাম ওই যুবকদের নেতৃত্ব দিচ্ছে যে যুবকটা, সেই যুবকের নাম সজল ঘোষ, দেবু ঘোষ। আজকে যারা আপনার বিধানসভায় প্রার্থী হিসেবে পেয়েছেন, আমি চমকে গিয়েছিলাম। তারপরে বছর 4-4.5 বছর বাদে একদিন কৌশিক চ্যাটার্জির বাড়িতে তার সঙ্গে আমার প্রথম আলাপ। নমস্কার, আমি সন্ময়। উনি বললেন, নমস্কার, আমি সজল। আপনাকে আমার দেবতা বলে মনে হয়, স্বামী বিবেকানন্দর ভারতবর্ষ, এই বাঙালিকে কোনোদিন দেখিনি। আপনি সেদিনকে ওই সেবা করেছিলেন কেন? ওরা কি আত্মীয় ছিলেন? আমি ভদ্রমহিলাকেও জিজ্ঞেস করেছিলাম, বললো না, ওরা আমার আত্মীয় নন। সজল আমাকে উত্তর দিয়েছিল, আত্মীয়তা দেখতে নেই, রক্তের সম্পর্ক দেখতে নেই, ধর্ম দেখতে নেই, রাজনীতি দেখতে নেই, মানুষ বিপদে বললে কাজটা করতে হয়। সন্ময়দা আমাকে রাত জাগতে হয়, কখনো এনআরএসে, কখনো মেডিকেলে, কখনো পিজিতে, দিনের পর দিন এইভাবে চলে। আমি নতুন সজল ঘোষকে সেদিনকে আবিষ্কার করেছিলাম, তারও অনেক পরে আবিষ্কার করেছিলাম। আমি যেখানে থাকি পানিহাটিতে, অল্প বয়স্ক ছেলেগুলো দেখছি দেবুদা বলতেই ভক্ত, অন্ধ। আমি অবাক হতাম যে হ্যাঁ তুই দেবুদা দেবুদা করিস কেন? আমি তো পাশে রয়েছি, আমার কাছে তো বলিস না। বলল না, দেবুদা আমাদের চাকরি দিয়েছে। খোঁজ নিয়ে জেনেছিলাম 15-16 জন পানিহাটির ছেলে দেবুদার দেওয়া চাকরিটা করে। পরবর্তীকালে যখন লেবুতলা পার্কে যাওয়া শুরু করলাম, শুনেছিলাম ওই অঞ্চলের কংগ্রেস নয়, তৃণমূল নয়, সিপিএম নয়, বিজেপি নয়, তৃণমূলের মিছিলে হাঁটে চাকরি দিয়েছে কে? দেবু ঘোষ, সজল ঘোষ। সংখ্যাটা 2500-এর বেশি। গর্বের সঙ্গে বলতে ইচ্ছে করছে, বড়নগরে তাকে আপনারা প্রার্থী পেয়েছেন। আমি একদিন সজলের হাতটা ধরে জিজ্ঞেস করেছিলাম, সজল, তুমি এত ছেলেমেয়ের জীবন জীবিকা করেছো, কাউকে প্রাইভেট কনসার্নে নিয়ে গেছো, সরকারি চাকরি তো দিতে পারো না, 15,000, 20,000, 25,000 টাকা চাকরিতে ঢুকিয়েছো, তুমি তো কোনোদিন বলো না। আমাকে হাতটা ধরে হাসতে হাসতে অমায়িক হাসি এসে বলেছিল, সন্ময়দা, কারুর জন্য কিছু করে বলতে নেই, সেই জন্য আপনিও এটা কাউকে বলবেন না। আমি শপথ রেখেছিলাম বলবো না, কিন্তু আজকে আমার মনে হয়েছে বড়নগরের মানুষকে এই কথাটা শোনানো দরকার। সেই যুবককে আপনারা আজকে প্রার্থী পেয়েছেন, যে যুবক কিন্তু কোনো ফ্লপ সিনেমার ফ্লপ হিরো নয়। গলিতে গলিতে ঢুকছেন, ঢুকতে ঢুকতে বলছেন, মাসিমা আপনি হাত জোর করবেন না, আমি আপনাকে প্রণাম করছি, 2 বছর আমাকে একটু কাজ করার সুযোগ দিন, যদি না করি পরের বার এলে বালতির জল ওপর থেকে ঢেলে ফেলে দেবেন।
পাবেন কোনো বিধানসভার প্রার্থীকে এই কথা বলতে? আমি গর্বে বুক ভরে যাচ্ছি যখন সজলের গলিতে গলিতে ভ্রমণ দেখছি। আমি শুধু আপনাদের কাছে বলছি, সজল বিধায়ক হবে, এখান থেকে এইটুকু দেওয়ালে লিখন পড়ার ক্ষমতা বড়নগরের মানুষের আছে, আমাদেরও আছে। কেননা তারা বড়নগরের মানুষ একটা মিমি চক্রবর্তীকে চায় না, যাদবপুরে যাকে প্রার্থী করে 30% অ্যাটেন্ডেন্স করে ভারত সরকারের 9 কোটি টাকা 5 বছরে নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়নগরের মানুষ আরেকটা মিমি চক্রবর্তীকে এখানে চায় না। বিশ্বাস করে বড়নগরের মানুষ আরেকটা বসিরহাটে নুসরাত জাহান পান না, যারা 30% অ্যাটেন্ডেন্স দিয়ে 270 দিনের মধ্যে 54 দিন অ্যাটেন্ডেন্স নিয়ে 9 কোটি টাকা নষ্ট করেছেন। বিশ্বাস করি না বড়নগরের মানুষ 2 বছরের জন্য এই বড়নগরের পুণ্যভূমিকে ঠিকাদারি দেবেন এমন একজন অভিনেত্রীকে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী অভিনেত্রী পোতেন কেন? নিজের জোরে যে তার ক্ষমতা নেই। কেন অঞ্জন পালকে আপনারা প্রার্থী করলেন না? এটা আমার ব্যক্তি মনের প্রশ্ন। কেন রামকৃষ্ণ পালকে প্রার্থী করলেন না? কেন অপর্ণা মল্লিককে প্রার্থী করলেন না? তার কারণ আপনারাও জানেন যে তৃণমূলের ভোট ব্যাংক শেষ, এখন একটু ফিল্মের আলো দরকার। আর সেই ফিল্মের আলো যদি ফ্লপ নায়িকার জন্য হয়, সে আলো যে কত কম এখন বড়নগরের মানুষ প্রতি পদে পদে টের পাইয়ে দিচ্ছেন। আমি বক্তৃতা শেষ করব আজকে এই কথাটুকু বলে, কোনোদিন যদি এমন দিন আসে 2026 ঈশ্বর করুন না হোক, যে সজল ঘোষ এখানকার বিধায়ক কিন্তু বলছে যে এবার মা আমি এখানে প্রার্থী হচ্ছি না, আমার দল বলেছে শিয়ালদা বা ওই বাণিকতলায় প্রার্থী হতে, আমি তোমাদের চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। তখন সেই মা, সেই বোন, সেই দিদি, সেই দাদা, সেই বাবা, কাকা, আমি নিজে বিশ্বাস করি সজলকে বুকে আগলে ধরে বলবেন, হৃদ মাঝারে রেখেছি সজল, ছাড়িব না তোমায়। নমস্কার, ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।